আসসালামু আলাইকুম। খামারের কিছু স্মৃতি এবং এই স্বপ্নের খামার সম্পর্কে আপনাদের বলতে গিয়ে প্রথম পর্বে আমি কিছু কথা বলেছিলাম, স্পেশালি এই জমি এবং ধান চাষ নিয়ে। এই যে আমার খামার, এই খামারের পাশেই এই জমি সহকারে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখন সকালবেলা কুয়াশা, ওই বাড়িটার ওই পারে সহকারে অনেকগুলি জমি ছিল। আর এই যে পুকুরের মতো দেখতে পাচ্ছেন, এটা এক্সকাভেটর দিয়ে মাটি কাটিয়ে আমার প্রতিবেশী আমার কাছেও পরামর্শ নিয়েছিলেন কিছু, আমিও আমার সাধ্যমতো সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। উনি তখন সৌদি আরবে ছিলেন, ওনার ছোট ভাই বাড়িতে থাকতেন। উনি এই জমিগুলো তখন এখানে শীতকালে একেবারেই কোনো ফসল হতো না, চর এলাকা। এটা 2007 সালের শেষের দিকে যখন আমি এই জমিটা নেই, খামারটা করা শুরু করি, তার সাথে সাথেই আমার মাথায় ঢুকে যে এই লবণাক্ত এলাকায় কি যাতে ধান করা যায়, এই জন্য আমি আফ্রিকার একটা বিডিসি, তারা এই জাতটা এনেছিল জাত উন্নয়নের জন্য, বাংলাদেশের লবণাক্ত এলাকায় কী ধরনের ধান উৎপাদন হয় সেটা করার জন্য। তারা আমাকে বলেছিলেন, এটা মনে আছে আমার, নেরিকা নামের একটা প্রজাতি, যেটা ধানের প্রজাতি, যেটা পরবর্তীতে বাংলাদেশে কোথাও কোথাও ভালো জনপ্রিয় হয়েছে। খুব ভালো কিছু হয়নি, কারণ লবণ এমন একটা জিনিস যেটা মাটিকে মরুভূমিতে রূপান্তরিত করতে পারে। যাই হোক, এইখানে যখন আমি প্রথম ধান চাষ শুরু করি, আমার অনেক অসাধারণ মজাদার অভিজ্ঞতা আছে। এই জমিটা প্রায় 2.5 একরের মতো। এটা সাইডে খালের মতো করা ছিল, এবং পাটটা আরও নিচু ছিল। এখানে শীতকালে কোনো ধান হতো না, আশেপাশে কোনো ধরনের ধান কি কোনো ফসল হতো না। কোনো কিছু দিলেই লবণ উঠে সেটা মরে যেত, ফলে কেউ এখানে করতো না কিছু। কিন্তু আমি যেহেতু কৃষিকে ভালোবাসি, আমার কৃষি নিয়ে গবেষণা করার আগ্রহ মারাত্মক, মাঝে মাঝে সেটা আত্মঘাতী, অনেকে পাগলামিও বলে। যদিও আমি বিজ্ঞানীদের পাল্লায় পড়ি না বা অসাধারণের পাল্লায় পড়ি না, অনেকেই পাগল বলেছে পৃথিবীতে, তাতে কিছু যায় আসে না। তো এই জমিগুলি যখন আমি শীতকালে ধান চাষ করার আগ্রহ প্রকাশ করলাম, ওই কোনায় সহকারে আরও জমি ছিল। এখানে এখন অনেক বাড়িঘর হয়েছে, মসজিদ হয়ে গেছে ওই কোনায়। ওই জায়গাগুলি এগুলি সব খালি ছিল। তো আমার যেহেতু খামারে ডিপ টিউবওয়েল বসানো হয়, ডিপ টিউবওয়েলের পানি সরবরাহ করতে পারবো, এবং এই বড় করে পুকুর করেছি, এখান থেকেও পানি দেওয়ার সুযোগ আছে। সে কারণে আমি যখন ধান চাষ করা শুরু করলাম, এটা ছাড়াও আমার 2 বন্ধুকে আমি জায়গা নিয়ে দিয়েছিলাম। এই খামারটা করার পরপরই আমার 2 বন্ধু, ওনারা আমার খুব ঘনিষ্ঠজন, তাদেরকে আমি একটু ভিতরে জমি কিনে দেই, প্রায় 10-11 একরের মতো, দুইজনকে মিলে। সেগুলি সহকারে আমি প্রায় 15-20 একর জায়গায় ধান করা শুরু করি। আমি যখন এখানে চর এলাকা, লবণাক্ততা, এই এলাকার কৃষক যারা, এরা বা সাধারণ মানুষ যারা, এরা ধান রোপণ করতো বর্ষার শেষের দিকে, যখন বড় বড়, ওরা বলে আলি, এগুলিকে বিভিন্ন প্রজাতি আছে যেগুলি একটু লবণাক্ততা সহিষ্ণু বা অতিরিক্ত পানির মধ্যে ডুবে থাকলেও সমস্যা হয় না, এমন ধানগুলো বর্ষাকালেই শুধু করতো। শতাংশে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি বা ঘাস খের কিছু পেলেই তাতে খুশি। কোনো কাজ থাকে না। তারা যেহেতু মাটি কাটতো এই এলাকার অধিকাংশ মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে, আর নদীতে মাছ ধরার জন্য সাহায্য করতে যেত। এখানে কাছেই মেঘনা নদী, মাছ ধরতে চলে যেত পুরুষ মানুষরা, শিশু এবং নারীরাই এখানে থাকতো। ফলে তারা কৃষিকাজ কি, ফল ফসলের চাষ কি, এই সম্পর্কে খুব একটা জানতো না। আমি যখন এখানে চাষ করি, তারা ধরে নিয়েছে যেহেতু গতানুগতিক সরকারি কর্মচারী বা পুলিশ মানি ঘুষখোর লক্ষ লক্ষ টাকা। আর আমি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দ্বিতীয়বার গিয়ে, জীবনের ঝুঁকি থাকে আপনারা জানেন, সেইখান থেকে টাকা রোজগার করে এনে আমি ব্যাংকে না রেখে হালাল রিজিকের প্রতি আমার আগ্রহ থাকার কারণে আমি ভেবেছি দেখি কৃষিক্ষেত্রে কিছু করা যায় কিনা। এই কারণে আমি বিডিসি, ডানিডা সহকারে, তারপর প্রাণী সম্পদ গবেষণা বাংলাদেশের, এই মৎস্য অধিদপ্তর, এদের অনেকের সাথে যৌথভাবে এই লবণাক্ত এলাকায় কী কী ফল ফসল করা যায়, কৃষককে কীভাবে সাহায্য করা যায়, সেই বিষয়ে কাজ শুরু করি। তখন আমি যখন এখানে ধান করি, ধান রোপণের কিছু মৌলিক নিয়মকানুন আছে। হ্যাঁ, আমার খামারের ম্যানেজার, উনিও এই এলাকায়, উনি মূলত মাটি কাটার সর্দারি করতেন। উনি অনেক লোক নিয়ে যেতেন, 50 জন, 100 জন, 200 জন লোক নিয়ে যেতেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো ওনাকে সবাই দুলাল সর্দার হিসেবেই জানে।
তো উনিও এই ধান ফল ফসল সম্পর্কে কিছুই জানতেন না। আমি যখন এখানে আমি পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীতে তখন পোস্টেড ছিলাম, শুক্রবারে প্রতিদিন চলে আসতাম, বা ক্লাস শেষে নাইট ক্লাস থাকলে সেটা শেষ করে অনেক সময় রাতের বেলাও চলে আসতাম। তো বন্ধের দিনগুলোতে বা ছুটি 16 আনাই আমি এখানে খরচ করেছি। আমি একটু এলোমেলো হয়ে যাচ্ছি, অনেক অপ্রাসঙ্গিক একসাথে বেশি কথা চলে আসছে। এই ধান করতে গিয়ে আমি যখন জ্বালা বা ধানের চারা করে যখন আমি এগুলি রোপণ করি এবং তাদেরকে সুতা দিয়ে লাইন করে রোপণ করতে বলি এবং ধান চাষ করার কথা বলি, সকলের সাধারণ কথা ছিল যে হেতনের হুলিশের টিয়া নষ্ট করতে আসে কুরুক গিয়া, হুলিশের টিয়া খরচ করতে অসুবিধা কী, পিছন থেকে এই ধরনের কথাবার্তা বলতো। কেউ কেউ বলতো যে এ, যে পুলিশের কোনো রোজগার হালাল হতে পারে, বাংলাদেশের অনেক মানুষের বিশ্বাস করতে অসুবিধা হয়। অসংখ্য পুলিশ অফিসার আছেন যারা জীবনে 1 টাকা ঘুষ খান নাই, মানবতর জীবনযাপন করেন। আমি যদি বিদেশে না যেতে পারতাম আমার ক্ষেত্রেও এর চাইতে ভয়ঙ্কর অবস্থা হতো। যাই হোক, বারবার নস্টালজিক হয়ে যাই, জীবনের অনেক স্মৃতি একসাথে আক্রমণ করে। তো আমি যখন ধান রোপণের কথা লাইন করে বলতাম ওরা বিরক্ত হতো, বলতো, তারপর আমি 7টা বা 8টা লাইন পরে একটা লাইন ছেড়ে দিতে বলতাম। তারা বলতে আমার পিছনে বা আড়ালে আবডালে বলতো, যেগুলি আমার কানে আসতো বা আমি হাঁটতে গিয়ে দূরে সুরে গেলে তারা বলছে শুনতে পেতাম যে হেতনে ধানেরে পুলিশ আইছে ট্রেনিং করায়, লাইন দিতে আইছে। এই ধরনের আজব আজব মজাদার কথাবার্তা বলতো, আমি খুব সহজভাবে নিতাম। এইখানে শুরুতে আমি যখন ধান করি, কিছু ধানের আমি যখন বলতাম যে যেহেতু লবণাক্ততা আছে, আমি প্রচুর পরিমাণে গোবর এবং পুরাতন ওই লিটার, মুরগির লিটার, যেগুলিকে জীবাণু সার দিয়ে, জীবাণু জাতীয় বিভিন্ন পদার্থ আছে, উপযুক্ত শক্তিশালী ছত্রাক ব্যাকটেরিয়া এগুলি আছে যেগুলি দ্রুত জিনিসকে পচায়, সেগুলি দিয়ে আমি সার তৈরি করে টনকে টন, বস্তার উপর বস্তা, গাড়ি ভর্তি করে হাজার হাজার বস্তা গোবর এগুলি এনে এনে আমি এই মাটি তৈরি করি এবং ধান যখন সফলতার সহিত করি, প্রথম তারা আমাকে বলেছিল যে স্যার আন্নের কোনো একটিও দেওয়ান লাগতো না, আন্নে করেন, আমরা চাইতাম চাই হয় কি না। তো আমিও যেহেতু মানুষকে বিশ্বাস করি, আমি তাদের কথা শুনেছি। আমার উচিত ছিল চুক্তি করে নেওয়া লিখিতভাবে, যাতে তারা পরবর্তীতে সরে যেতে না পারে। আমি যখন এই মাটিগুলি তৈরি করে ফেলি, ধান হওয়া শুরু করে, শতাংশে প্রথমবার আমার যদ্দূর মনে আছে শতাংশে 12-13 কেজির মতো হয়েছে, আবার কিছু ধান চিটা হয়েছে ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে। আমি বলেছিলাম কোন সময় কতটুকু পানি দিয়ে রাখতে হবে, লবণ উঠতে গেলে সেটাকে কি করতে হয়, লবণ নিউট্রাল করার জন্য কি করতে হবে, অনেক কিছু তাদেরকে বলেছি। কিন্তু তারা যেহেতু অভ্যস্ত না, ফেলে রাখার অভ্যাস আছে, দেখা গেল ধান কিছু মরে গেছে বা চিটা হয়ে গেছে। তারপরেও আমার কখনো ধান চাষে লস হয়নি। আমি হয়তো লাভ না হলেও যৎসামান্য হলেও আমার পরিশ্রম সহকারে নিজের সময়কে মূল্য ধরলে হয়তো ক্ষেত্র বিশেষে লস হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়নি। তারা তখন কিন্তু এই জমি যখন উর্বর হয়ে যায়, ধান হওয়া শুরু করে, তাদের মধ্যে লোভ কাজ করা শুরু করে। তারা আমাকে পিছনে নানান কথা বলা শুরু করে। আমি যদিও প্রত্যেকের জমি বাবদ ধানের 3/1 তারা যদিও বলতো যে টোটালি দেওয়া লাগবে না, আমি 3/1 সমমূল্যের টাকা তাদেরকে দিয়ে দিয়েছি যাদের যাদের জমি নিয়েছি। কিন্তু এই জমিগুলির পিছনে আমার দিন রাত অসংখ্য দিনের পরিশ্রম সময় আছে। এগুলি এখন উর্বর হয়েছে, এই এলাকার সব মানুষ কৃষিকাজ করে আল্লাহর রহমতে। আমি যখন এখানে আসি, এখানে একটা খামার করার চেষ্টাকারী ব্যক্তি সে করে ব্যর্থ হয়েছেন। ওইখানে গিয়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, উনি আমাকে দিয়েছিলেন। যাই হোক, ওইটা অন্য দিন হয়তো বলবো। এই ধানের ক্ষেতগুলি তারা নিয়ন্ত্রণে নিয়ে তারা করার চেষ্টা করে, খুব একটা সফল হয়নি। আস্তে আস্তে এই এলাকার সব মানুষ ধান, অন্যান্য শাকসবজি ফসল করা শুরু করে, যেটা দেখে আমি প্রচণ্ড খুশি হই। আমি আর এখন সময় পাই না, আমি আর করতে পারি না। কিন্তু আমার এই খামার এইখানে যেটুকু জায়গা আছে এখন, এই দেখেন আল্লাহর রহমতে এই নারিকেল গাছ দেখেন কত মোটা হয়েছে, নারিকেলও ধরছে। এই গাছগুলো, কাঠ গাছগুলো আমি সব কেটে ফেলবো আলটিমেটলি, শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ পাশের কয়েকটা গাছ থাকবে।
পূর্ব পশ্চিমের কোনো গাছ রাখবো না। আমি যদি আল্লাহ আমাকে হাত দ্বারাজ করেন তখন আমি এই যাতে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে এবং পুকুরে পাতা না পড়ে সেই ব্যবস্থা করব। আপনারা দেখলে হয়তো অবাক হবেন, এই যে দেখতে পাচ্ছেন একেবারে পুকুরের পাড়েই মেহগনি গাছ। এটা কিন্তু আসলে পুকুরের পাড়ে ছিল না। ওই যে নেটটা দেখছেন, এই নেটটারও আরও 10-12 ফিট সামনে পর্যন্ত জায়গা ছিল। এইখানে আমি পুকুরের মাটি কেটে এক্সকাভেটর দিয়ে প্রায় 1,00,000 টাকার উপর খরচ করে আমি মাটি কাটি এবং পরামর্শ দিয়েছিলাম। আমি নিজে যেহেতু থাকতে পারি না, আমার ছোটো বোনের হাজব্যান্ড সময় দিয়েছিলেন, অনেক কষ্ট করেছেন উনি। আমি বলেছিলাম স্লোপটা উল্টা দিকে করে দিতে এবং এইখানে 45 ডিগ্রি স্লোপ করে সেগুলিকে ভালো করে শক্ত করে মেরে দিতে, মানে কাঠি দিয়ে শক্ত করে মেরে মেরে তারপর এগুলি ফিল্টার নেট লাগিয়ে দিতে, অথবা কমসে কম চাপড়া বলে বিভিন্ন জায়গা থেকে ঘাস এনে দিতে, যেন বৃষ্টির পানি ভিতরে না পড়ে যায়। আমি গাজীপুর ফল গবেষণা কেন্দ্র থেকে আমি গাড়ি নিয়ে, আমার মনে আছে যানজটে পড়ে গিয়ে আমি প্রায় 18-19 ঘন্টা একটা গাড়ি নিয়ে আমি সেটাকে যদ্দূর মনে আছে আমি প্রায় 9,000 টাকা না 10,000 টাকা ভাড়া দিয়েছিলাম। প্রায় 200-র মতো বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির ফল, যত ধরনের হয় ফল গবেষণা কেন্দ্রে, সবগুলি এনেছিলাম এবং এই পাড়ের মধ্যে রোপণ করে দিয়েছিলাম পুরো পুকুরের পাড়ে, যেগুলি যেহেতু কলমের গাছ বেশি বড় হবে না। 5 দিনের বৃষ্টিতে আমার কথা না শুনে আমার খামারের ম্যানেজার উনি মনে করছেন আমি টাকা পয়সা নষ্ট করছি, আর উনি যেহেতু মাটি কাটার মাস্টার সুতরাং উনি বেশি জানেন। আমার কথা না শুনে উনি আমার টাকা বাঁচাতে গিয়ে, আমি যেভাবে বলেছি আর লোক খাটানোর দরকার নাই, এগুলি কোনো কিছু হবে না মনে করে উনি রেখে দিয়েছিলেন। আমার পরামর্শ মতো কাজটা হয় নাই। ফলাফল হলো 5 দিনের মধ্যেই এই এক নাগারে 5 দিন বৃষ্টি হওয়ার পর এই গাছ রোপণ করা হয়েছিল যেভাবে বলেছিলাম। সেই গাছের যেহেতু ফিল্টার নেট দিয়ে দেয়নি, স্লোপটা ঠিক করেনি, ওই গাছের রোপণ করা হয়েছে যে গর্তের ভিতর দিয়ে পানি ঢুকে, যেহেতু গোবর জৈব সার অন্যান্য দেওয়া ছিল, সেখান দিয়ে পুরো পাড় নিয়ে নেমে গেছে। আপনারা খেয়াল করবেন পুরো পুকুরের পাড়ে লক্ষ্য করলে যে একেবারে পাড় কিন্তু নেই। এইখানে প্রায় আরও 10 ফিটের মতো, এই পুকুরটা প্রায় 10 ফিটের মতো পাড় বা আর একটু বেশি হতে পারে। দেখেন এগুলি ফল যখন গাছ এনে লাগাই সেগুলি ওইখানে লাগানো ছিল। ওই যে পাড়গুলি, পুরো পাড়গুলি ভেঙে গেছে। ফল গবেষণা কেন্দ্র গাজীপুর থেকে যে গাছ চারাগুলি এনেছিলাম সেগুলি এই পুকুরে মধ্যে পড়ে যায় ফলে, এবং এই গাছগুলির কোনোটাই রক্ষা করা হয়নি। এগুলি নিয়ে আমার অনেক সময় কষ্ট লাগে। তারপর নিজে না থাকলে এটা হওয়া অবশ্যম্ভাবী। আর এই যে ধান খেতে দেখছেন আল্লাহর রহমতে, এই যে 50% জায়গা এখানে পারে, এই জায়গাটাতে ধান এক সিজনে ধান হয়, যেটা দুলাল মিয়া তার সারা বছরের খোরাক হয়ে যায়। এই আল্লাহর কাছে শুকরিয়া। এই যে আম গাছগুলি দেখছেন, এই আম গাছগুলো আমি একটা প্রপার দূরত্বে আমি রোপণ করেছি। এগুলি গাজীপুর থেকে এনেছিলাম। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রজাতির, যত প্রজাতির ফল আছে, আম আছে, সেগুলি দেশি বিদেশি। প্রত্যেকটা গাছের মধ্যে 3টা-4টা করে কলম করা, কিন্তু বিদেশি দেখেন আমও ধরেছে। কিন্তু আনফর্চুনেট কথা হচ্ছে যে এই ফলগুলোকে যত্ন করার জন্য বা গাছগুলি যত্ন করার জন্য, যেহেতু বাংলাদেশের জন্য এগুলি নতুন, বাংলাদেশের ওয়েদারে খাপ খায়নি, ফলে অনেক গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়, ফলে গাছগুলি ক্ষতিগ্রস্ত হয়। আর দেখুন, আর এই যে কলার ছড়া দেখা যাচ্ছে, এই আম গাছগুলিকে রক্ষা করার জন্য আমি অনেকবার এই দুলাল মিয়াকে বলেছি গাছগুলো যেন কেটে ফেলে, কিন্তু এই যে এরকম কলার ছড়া আসে, সেটার মূল্য পাওয়া যায়, সেটা চিন্তা করে সে কাটতে চায় না। তার এক ধরনের, যদিও আমার কথায় অনেক গাছ কেটে ফেলেছে, আস্তে আস্তে বাকিগুলোও কমে যাবে। আমি বলেছি কেন যে কোনোভাবেই যেন এই গাছকে ছায়া দেয় বা বাধা দেয়, তার খাদ্য তৈরিতে বাধা সৃষ্টি করে, এরকম কোনো কিছু যেন না হয়। এই দেখেন এই যে কলা গাছ, এই কলা গাছটা কিছুতেই থাকার সুযোগ ছিল না, গ্যাপে থাকতে পারতো একটা কলা গাছ। যাই হোক, এই যেহেতু নগদ টাকা পাওয়া যায়, আমরা অনেকেই বর্তমানের কথা চিন্তা করে ভবিষ্যৎকে গুরুত্ব দিতে পারি না। আর বিদেশি ফসলের চাষগুলো
একটু সচেতন হওয়া লাগে। এই যে গাছগুলি দেখেন, এটা পাতাগুলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অথচ আমি যখন রোপণ করি এটার মধ্যে পর্যাপ্ত জৈব সার অন্যান্য উপাদান দিয়েছি, এবং এগুলিতে পরবর্তীতে যে যত্নটা করা দরকার সেটা হচ্ছে না। আমি এগুলি নিয়ে এখন আর মন খারাপ করি না, আগে খুব হতো, ইমোশনাল হয়ে যেতাম। আশা করতাম অন্য মানুষ আমার মনের কথা কেন বুঝে না, কেন ভালোর প্রতি সকলের সমান আগ্রহ নেই, কেন সুন্দর কিছুকে কেউ উৎসাহিত করছে না বা সাহায্য করছে না, এরকম মনে হতো। এখন আর চেষ্টা করছি এই ধরনের চিন্তা করতে না। এই যে বড় পুকুরে দেখেন পানি দিচ্ছি, এই মাঝারো পুকুরটা গতকাল অলরেডি জাল দিয়ে আমি আরও স্থানীয় কয়েকজন সহকারে, দুলাল ভাই সহকারে আমরা মাছ ধরেছি। এটা পানি শূন্য করে এইটা একেবারে খালি করে ফেলবো, এটার মধ্যে তলাটা শুকিয়ে এটা নতুন করে মাছ ফেলার চেষ্টা করব। একটা নির্ধারিত সংখ্যক মাছই এটার মধ্যে দিব, যেন মাছগুলো বড় হয় এবং ব্যবস্থাপনা সহজ হয়। বড় পুকুর এই আগামী বছর, এই বছর আল্লাহ যদি কবুল করেন, এই বছরে ডিসেম্বরের বা নভেম্বরের দিকে পানি শূন্য করে সেটাতে আবার ব্যালেন্স সংখ্যক মাছ দিব। এই যে এই ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চারিপাশে বাঁধাই করা। গত বছর এখানে পানি উঠেছিল, ফলে অনেকগুলি মাছ দিয়েছিলাম, যেগুলি পোনা বাটা মাছ সহকারে অনেক মাছ দিয়েছিলাম, চলে যায়। আর এই দেখেন মহামূল্যবান খুদি পানা ধান ক্ষেতের মধ্যে আছে। আমি এই পানাগুলোকে তুলে তুলে মাছকে দেওয়ার কথা বলি। দুলাল ভাই অধিকাংশ সময় নানান কাজে ব্যস্ত থাকেন, অন্য বাইরে থেকে লোক দিয়ে কন্টিনিউয়াস এগুলি করানো একটু অসুবিধাজনক, উনিও সময় পান না, ফলে এই মহামূল্যবান জিনিসগুলো মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা যাচ্ছে না। যাই হোক, কখনো না কখনো কোনো না কোনো দিন ইনশাল্লাহ আল্লাহ এই সুযোগ দিবেন, আমি নিজেই করতে পারবো, এই আশা। আর এইখান থেকে মাছ ধরে কালকে কিছু মাছ বাজারে পাঠিয়েছি, যেহেতু আজকে ছুটির শেষ। গতকালও মাছের বাজার ভালো ছিল না। আমি যেহেতু ব্যস্ত থাকি, আমার সময় মতো দেশ চলে না, আমার সুযোগ সুবিধা মতো পৃথিবী বা বাজার চলে না, এটা বুঝতে পারি আমি। তারপরও আমার যেহেতু সীমিত সময়, আমি চেষ্টা করি আমার উপস্থিতিতে বিভিন্ন কাজগুলি করতে, যেন কাজটা একা চাপ পড়ে না যায় দুলাল ভাইয়ের উপর, আর আমিও যেন উপস্থিত থেকে বুঝতে পারি কোথায় কী হচ্ছে। যেই কারণে আমি অনেক সময় নিজে হাজির থেকে করার চেষ্টা করি, অনেক সময় করা হয়ে ওঠে না, ছুটি শেষ হয়ে যায়, আমি দৌড়ে আবার চলে যাই। এই যে আপনারা কচু গাছগুলি দেখছেন, এগুলি লতিরাজ কচু গাছ। আমি নেত্রকোনা থেকে এই লতিরাজ কচু গাছগুলো এনেছিলাম, যেগুলি পাড়ে আমি রোপণ করে রেখেছি বীজ হিসাবে। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে লতিরাজ কচু করব। এই দুইটা ধরনের লতিরাজ কচু এখানে আছে, একটা পানিতে হয় আর একটা শুকনাতে হয়, এবং এই গাছগুলোর একটার কচুটা খেতে অসাধারণ মিষ্টি, পাতাগুলিও অসাধারণ। দেখতে অনেকে কনফিউজ হয়ে যাবেন, দেখতে দেশি কচুর মতো মনে হয়, কিন্তু এটা কিন্তু ভালো ফলন দেয়। আমি ইচ্ছা করেছিলাম যে এখান থেকে কিছু কচুর চারা রোপণ করে দিয়ে যাব, কিন্তু এখন যা মনে হচ্ছে আমি আজকে অলরেডি আমার ছুটি শেষ, চলে যেতে হবে। এই পুকুরটা পানি শূন্য করে মাছ ধরে, প্লাস ওই যে আমার আব্দুর রহমান, আমি খামারে আসলে কন্টিনিউয়াস যে আমার সাথে থাকে, ও আমার কৃষির আগ্রহের প্রতি এবং তার দক্ষতা মাশাআল্লাহ ভালো, সে করতে পারে। এই আদাগুলো রোপণ করে দিয়ে প্লাস কয়েকটা গাছ এনেছি চুই ঝাল গাছ সহকারে, সেগুলি রোপণ করে ইনশাল্লাহ আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। যা প্ল্যান করেছিলাম সবটুকু হয়নি। এই যে আব্দুর রহমানের দিকে তাকাও। আমি যখন আসি খামারে, আমাদের দুলাল ভাইয়ের চাচাতো ভাই, ও আমাকে কৃষিকাজে সাহায্য করে, আল্লাহর রহমত ওর দক্ষতা ভালো আছে, আন্তরিকতা অনেক, কাজ সঠিকভাবে করে। অনেক মানুষ আছেন কাজ জানেন না, গোয়ার্তুমি করেন, নিজে যা বুঝেন করার চেষ্টা করেন, ফাঁকি দেন, এরকম কেউ না। আমি তাকে খুব পছন্দ করি, এ কারণেই আমি চেষ্টা করি তার যা মজুরি প্রাপ্য এখানে স্থানীয় লোকজন যা পান তার তুলনায় বেশি দিতে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। এই যে গাছগুলো বলছিলাম, আমি যে কয়েকটা গাছ এনেছি আমি মতলব থেকে, আমার যেগুলি ঢাকার বাসায় করেছিলাম, এই যে চুই ঝাল
কয়েকটা এই আম গাছগুলো, আর 2টা খুরমা খেজুর, একটা পান আলু গাছ, এগুলি রোপণ করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই বস্তায় এখানে আদাগুলি দিয়ে যাব। হলুদগুলি উঠানো হয়নি, হলুদগুলি উঠাতে হবে, এগুলি আবার উল্টা গাছ উঠে যাবে। তারপরে যে ঘাসগুলি করেছি আমি, এই ভেড়া এবং দুম্বার একটা ক্রস থাকে, সেই এখন নামটা আমি ভুলে গেছি, আমার ইদানিং প্রায়শই হচ্ছে এটা, সেগুলি কয়েকটা লালন পালন করার জন্য এই বাগানটাকে আমার কাছে স্টিলের ওই যে আমার পাশে যে নেটগুলি আছে, এই ধরনের নেট অনেকগুলি, যদিও 8 বছর 9 বছর আগে কেনা, এগুলো এই যে নেটগুলি, এগুলি দিয়ে আমি ঘেরাও করে আমি ওইটা লালন পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি, যদিও খামারে এলে আমি প্রায়শই আনন্দিত যেরকম হই, আবার মন খারাপও হয়ে যায়। আমি কিন্তু এখানে ঘাস দিতে বলিনি, তারপর আমার এই ফল বাগানে ঘাস দিয়ে দিয়েছে এই যে রঙিন কলার চারা, এই যে দেখেন ড্রাগন ফল, এই যে এটা হচ্ছে সজনে, এগুলি বীজ এনেছিলাম অনলাইনে, কয়েকটা চারা উঠেছে। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আমার 2টা আঙ্গুর গাছ, এই যে বস্তা দিয়েছিলাম, দেখেন চারিপাশে একেবারেই জঙ্গল হয়ে গেছে, পাতায় পোকায় আক্রমণ করছে, এগুলি খেয়াল করেনি। আমি থাকলে এটা কখনই হতো না। যাই হোক, হয়তো তাদের কাছে কল্পনা করা খুবই কঠিন যে এখানে আঙ্গুর হতে পারে, ফলে এই কারণে বিশ্বাসের জায়গায় একটু দুর্বলতা আছে। এখন আর মন খারাপ করি না। এই যে বড়ই গাছটা, এইটা বল সুন্দরী, আর এইটা হচ্ছে এটা বিচিবিহীন লেবু, এটার মধ্যে বড় বড় লেবু ছিল এর আগে যখন এসেছি, কেউ নিজের মনে করে হয়তো খেয়ে নিয়েছে বা নিয়ে নিয়েছে। যাই হোক, আপনি যদি নিজে না থাকেন তাহলে এই সমস্যাগুলি হবেই। খামার করতে চাইলে অবশ্যই নিজেকে থাকতে হবে। আর এই যে এইটার কথা বলছিলাম, এই চারাগুলি অনলাইনে অর্ডার করে নিয়েছি আমি। এটা হলো চারা বললে ভুল হবে, এটা হচ্ছে কলা, রঙিন সাগর কলা। এইটা বাঁচবে কিনা আল্লাহ যদি বিশেষ দয়া করে, হাইড্রোজেন পারঅক্সাইডের দিয়ে দিয়েছি। 20টা তো টোটাল চারা এনেছিলাম। এই যে দেখেন এই আমটা, এটা সম্ভবত এটাকে বলে কেজি আম নাকি, অথবা ব্রুনাই কিং হতে পারে। এখানে চারা রোপণ করা আছে। তারপরে যে 12 মাসি এই বিভিন্ন ফল, এই যে কমলা, ওই জায়গায় আরও গাছ আছে। এইদিকে আমি ছোট ছোট অসংখ্য গাছ রোপণ করেছি। যদি এই যে দেখেন আম গাছে আমের মুকুল হয়েছে, এবার তুফানের কারণে আমি দেখেছিলাম এই যে ঝড়ে ভেঙে গেছে, অনেক ফল গাছ পড়ে গেছে, ঝরে গেছে মুকুল। প্রাকৃতিক নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই, আল্লাহর হুকুম, আমরা যদি দূর করার চেষ্টা করি। তবে আমার ইচ্ছা আমি ভবিষ্যতে এই যে বিভিন্ন প্রজাতির সিলেট, বরিশাল, এমন কোনো জায়গা নেই যেখানে গিয়েছি, খুলনা, তারপর গাজীপুর, নাটোর, রাজশাহী, দিনাজপুর, এমন কোনো জায়গা নেই যেখান থেকে আমি চারা আনিনি। এনে আমি এগুলিকে কন্টিনিউয়াস রোপণ করে রেখেছি। আল্লাহ দয়া করে যদি এগুলিকে বাঁচিয়ে রাখেন, তাহলে এগুলির অঙ্গজ বংশবৃদ্ধি করে আমি ইনশাল্লাহ বহু সংখ্যক চারা করব, মানুষকে দেওয়ার চেষ্টা করব। এবং নিজের খামারের কাঠ গাছগুলি কেটে ভবিষ্যতে এই যে কাঠবাগান আমি কিছুই রাখবো না, এই পুরোটা ইনশাল্লাহ আমি খালি উত্তর পাশের এবং দক্ষিণ পাশে কয়টা চারা রেখে আমি এগুলিকে কেটে ফেলবো এবং এগুলিকে ফল বাগানে রূপান্তরিত করার চেষ্টা করব, প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করব। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, আল্লাহর রহমতে আম ধরেছে, এটা মিয়াজাকি। এই যে দেখেন, ঘাস আমি গাছের গোড়ায় দিতে বলিনি, ঘাসের বীজ দিতে বলেছিলাম, সব জায়গায় ছিটিয়ে দিয়েছে, নিজে না থাকলে যা হয়। যাই হোক, এগুলি নিয়ে এখন আর মন খারাপ করে লাভ নেই। আর বড়ই গাছের যথাসময়ে ডাল ছাঁটাই না করলে ফল আসে না, যত 12 মাসের হোক আর 14 মাসের হোক, কিছু আসে যায় না। আমরা যদি যত্ন করতে ব্যর্থ হই তাহলে কোনো লাভ নেই। যেটার যা ট্রিটমেন্ট সেটাকে তা দিতে হবে। এখানে একটা গাছ আছে, এটা সম্ভবত আমার যতটুকু মনে আছে এইটা বোধহয় জলপাই ছিল। জলপাইগুলি কেন জানি মরতেছে না, বাঁচতেছে না। এই যে আরেকটা আম দেখেন, এইটাও আল্লাহর মতে দারুণ সুন্দর। এইটা বোধহয় কোন দেশের জাত